আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এর আগে আমরা পঞ্চম অধ্যায় অনেক সুন্দরভাবে শেষ করেছি। তোমরা যারা এর আগের ক্লাসগুলো করোনি, তোমরা চাইলেই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসগুলো করে নিতে পারো। সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর প্রথম পরিচ্ছেদে কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে। 6.1.1 কবিতা লিখি। কবিতা রচিত হয় কোনো একটি বিষয় বা ভাবকে কেন্দ্র করে। কবিতা তাল দিয়ে পড়া যায়। তাছাড়া কবিতায় মিল শব্দ থাকে। এখন তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ কিংবা মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে আলাদা কাগজে একটি কবিতা রচনা করো। তোমাদেরকে 6.1.1 শুরুতেই একটি কাজ দিয়েছে, সেটি হলো তোমার জীবনের বা সমাজের কোনো ঘটনা বা প্রসঙ্গ নিয়ে তোমার মনের কোনো ভাব বা অনুভূতি নিয়ে তোমাকে একটি কাগজের মধ্যে একটি কবিতা রচনা করতে বলা হয়েছে। তোমরা একটি কবিতা রচনা করে নিও, আর এই কবিতাটি রচনা করার সময় তোমার লেখা কবিতা থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো, যেমন কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে রচিত কিনা, লাইনগুলো সমান দৈর্ঘ্যের কিনা, লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা। তোমার লেখা কবিতাটি থেকে এই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে, যে তোমার কবিতাটি কোনো বিষয় বা ভাবকে অবলম্বন করে তুমি রচিত করেছো কিনা, তারপর লাইনগুলো যে লিখেছো এই লাইনগুলো সমান দৈর্ঘ্যের হচ্ছে কিনা, এরপর লাইনের শেষে মিল শব্দ আছে কিনা এবং তাল দিয়ে পড়া যায় কিনা। এই বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখবে। কবিতা কি? কবিতায় প্রতিফলিত হয় কবির আবেগ অনুভূতি। কবিতার লাইনকে বলা হয় চরণ। এক কথায় আমরা যদি কবিতার সংজ্ঞা জানতে চাই, তাহলে আমরা বলতে পারি কবিতা হলো এক ধরনের সাহিত্যিক রচনা যা শব্দে সৃজনশীল এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে অনুভূতি, চিন্তা এবং ধারণাকে প্রকাশ করে। কবিতায় ছন্দ, মাত্রা, উপমা, রূপক, প্রতীক এবং ভাষার নান্দনিকতার মাধ্যমে পাঠকের মনে গভীর অনুভূতি জাগ্রত হয়। কবিতার সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: কবিতার লাইন বা চরণের শেষে মিল শব্দ থাকে, কবিতার শব্দের রূপ বদলে যেতে পারে, কবিতা তালে তালে পড়া যায়। কবিতার এসব বৈশিষ্ট্যের কথা তোমরা আগে জেনেছ। এর বাইরেও কবিতার আরও কিছু বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হওয়া যাক। ক নাম্বার, কবিতায় স্তবক থাকতে পারে। কবিতার অনুচ্ছেদকে বলে স্তবক। স্তবক তৈরি হয় সাধারণত একাধিক লাইন বা চরণের সমন্বয়ে। এরপরে তোমাদের একটি কবিতা রয়েছে পণ্ডশ্রম। এটি শামসুর রহমানের লেখা। এই কবিতাটির দিকে যদি তোমরা তাকাও, এই কবিতাটিতে ছিল প্রথমেই যে লাইনগুলো ছিল: এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। এই যে এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, এই লাইনগুলোকে এক একটাকে কবিতার ভাষায় বলা হয় চরণ। আর এই যে কয়েকটা লাইন মিলে একটি স্তবক হয়: এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে, এটি একটি স্তবক। তাহলে কবিতার অনুচ্ছেদকে বলা হয় স্তবক, আর এই স্তবক তৈরি হয় সাধারণত একাধিক লাইন বা চরণের সমন্বয়ে। এরপর সব কবিতা সমান গতিতে পড়া হয় না। কোনো কোনো কবিতার গতি থেকে বেশি, কোনোটি মাঝারি গতির হয়, আবার কোনো কোনো কবিতার গতি কম হয়। এই গতির নাম লয়। গ নাম্বার, কবিতায় উপমা থাকে। উপমা হলো এক ধরনের তুলনা। কোনো বিবরণকে আকর্ষণীয় করে তুলতে কবিতায় উপমার ব্যবহার করা হয়ে থাকে। যেমন নোলক কবিতায় পড়েছিলাম: এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। এখানে রাতের অন্ধকারকে খোপার সাথে তুলনা করা হয়েছে। তাহলে কবিতায় উপমা থাকে। কবিতার একটি ধরনের নাম ছড়া। ছড়ায় চরণের শেষে মিল থাকে। চরণগুলো প্রায় ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হয় এবং পড়ার গতি বা লয় দ্রুত হয়। এই হলো সেই কবিতা পণ্ডশ্রম। লিখেছেন শামসুর রাহমান। শামসুর রাহমান 1929 সালে জন্মগ্রহণ করেন এবং 2006 সালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ইত্যাদি তার কবিতার বিষয়। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বন্দি শিবির থেকে ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। শিশু কিশোরদের জন্য লেখা কবিতার বইয়ের মধ্যে আছে এলাটিং বেলাটিং, ধান ভাঙলে কুড়ো দিব ইত্যাদি। নিচের পণ্ডশ্রম কবিতাটি শামসুর রহমানের ধান ভাঙলে কুড়ো দেব বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর সরবে আবৃত্তি করো। কবিতাটি পড়ার আগে আমরা কবিতাটির নাম আগে জেনে নেই। পণ্ডশ্রম। এই পণ্ডশ্রম মানে কি? পণ্ডশ্রম মানে হলো ব্যর্থ পরিশ্রম, অর্থাৎ এমন কোনো কাজ বা শ্রম যা কোনো ফলপ্রসূ ফল দেয় না বা যার থেকে কোনো লাভ হয় না, তাকেই বৃথা পরিশ্রম বলে। আর এই পণ্ডশ্রম মানেই হলো বৃথা পরিশ্রম। আমরা এই কবিতায় বৃথা পরিশ্রম সম্পর্কেই জানব। এই নিয়েছে ওই নিল চা, কান নিয়েছে চিলে,
চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। মানে একজন বলে উঠলো যে কান চিলে নিয়ে গেছে, আর সবাই মিলে কান না দেখে তারা সবাই চিলের পিছনে ছুটতে শুরু করলো। অর্থাৎ আমরা এই যে গুজব ছড়ানো দেখি ফেসবুকে, তোমরা লক্ষ্য করবে প্রতিদিন নতুন নতুন নিউজ আসে, আমরা এগুলো যাচাই বাছাই না করেই আমরা যে যেটা পারি সেটা শেয়ার করে দিই, সেটা গুজব হোক আর ভালো হোক। এখন তো একটা ট্রেন্ড চলে এসেছে, রাত 11টার পরে গুজব ছড়াছড়ি শুরু হয়ে যায়, আর সেই গুজবের সোর্স হয় চালায় দেন। এখানে সেই মানুষের অযৌক্তিক বিশ্বাস ও গুজবের পিছনে ছুটে বেড়ানোর প্রতীক হিসেবে এই কবিতাটি দেওয়া হয়েছে। দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে। দিনের বেলায় কান উড়ে চলে গেছে, আর যদি কান না পাওয়া যায় তাহলে সবাই মাথা ঠুকে মরবে। এখানে কবি মানুষের অতি অভিনয় এবং অযথা ভয়কে তুলে ধরেছেন। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো। কান হারালে মুখের কি আর মূল্য থাকবে? তাই সবাই মিলে মিটিং করতে চলে গেল। এখানে আসলে ব্যঙ্গাত্মকভাবে মানুষের অযথা উত্তেজনা ও অস্থিরতার প্রকাশ করা হয়েছে। যাচ্ছে গেল সবাই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছড়াবো লাঠি জুতো কিলে। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর সেই চিল সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তারা চিলের ভূত তাড়ানোর জন্য লাঠি জুতো মারার পরিকল্পনা করছে। তারা যদি এই চিলকে দেখতে পায় তাহলে তারা লাঠি জুতো মেরে এই চিলকে তাড়ার পরিকল্পনা করছে। এটি আসলে মানুষের অন্ধবিশ্বাস এবং অযৌক্তিক প্রতিক্রিয়ার উদাহরণ। সুধী সমাজ শুনুন বলি, এই রেখেছি পাঁচি, যেজন সাধের কান নিয়েছে জান নেব তার আছি। সেই মিটিংয়ে সমাজের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যে এই কান নিয়েছে তার জীবন আজই কেড়ে নেওয়া হবে। এই অংশটুকু আসলে মানুষকে সতর্ক করে দেয় যে তারা কিভাবে গুজবে বিশ্বাস করে নিরীহ মানুষকে দোষারোপ করতে পারে। মিটিং হলো ফিটিং হলো, কান মেলে না তবু, কানে পায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু। মিটিং ফিটিং সবই হলো, কিন্তু কানের আর কোনো খোঁজ মিলে না, কান মেলে না তবু। সবাই দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, কোথাও যদি তারা এই কানটা খুঁজে পায়। তারা কানের দিকে লক্ষ্য না করে তারা সমাধানহীন সমস্যার পিছনে অযথা সময় নষ্ট করছে। এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল, কেন মিছে কানের খোঁজে মরছো ঘুরে সোনার চিলের পিছে। এক ছোট ছেলে জিজ্ঞেস করছে, কেন অযথা চিলের পিছনে ছুটে মরছো। এই যে ওই অংশটুকুতে, এটি আসলে সমাজের একজন বুদ্ধিমান মানুষ বা শিশুর প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যিনি বাস্তবতা বোঝেন এবং গুজব থেকে মুক্ত। সেই ছোট্ট শিশুটি কিন্তু গুজবে কান দেয়নি, তাকে এখানে বুদ্ধিমান হিসেবে প্রকাশ করা হয়েছে। নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। কান খালে বিলে মাঠে বা গাছে নেই, কান যেখানে থাকার জিনিস সেখানেই আছে। এই ছোট্ট ছেলেটি বলার পর তারা বুঝতে পারলো যে যেখানকার জিনিস সেখানেই আছে, শুধু শুধু তারা এরকম হন্য হয়ে খুঁজে বেড়ালো। এই অংশটুকু আসলে নির্দেশ করছে যে সমস্যার সমাধান সবসময় আমাদের হাতের কাছেই থাকে, শুধু আমরা তা উপলব্ধি করতে পারি না বলে আমরা এরকম হাতড়ে মরি। ঠিক বলেছে চিল, তবে কি নয়কো কানের জম, বৃথায় মাথার ঘাম ফেলেছে পণ্ড হলো শ্রম। তাহলে ছোট্ট ছেলেটি ঠিকই বলেছে, চিল কানের কোনো ক্ষতি করতে পারেনি, অযথা মাথার ঘাম ঝরানো বৃথা হয়ে গেল। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ যখন অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় কাজে সময় ও শক্তি নষ্ট করে তখন তা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। এই যে পণ্ডশ্রম কবিতাটি, এই কবিতাটির মাধ্যমে শামসুর রহমান সমাজের অন্ধবিশ্বাস, গুজবের প্রতি অতি প্রতিক্রিয়া এবং অর্থহীন কর্মকাণ্ডের পরিণতি তুলে ধরেছেন। কবিতার শেষে তিনি বুঝিয়ে দিয়েছেন যে অনেক সময় আমাদের সমস্যার সমাধান আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু অযথা চেষ্টার ফলে তা আমাদের নজর এড়িয়ে যায়। এখানে কবিতাটির কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন জ্যান্ত মানে জীবন্ত, দিন দুপুরে মানে প্রকাশ্যে, পণ্ডশ্রম মানে ব্যর্থ পরিশ্রম, ফিটিং মিটিং এর সাথে মেলানো অনুকার হিসেবে ব্যবহার করা হয়েছে, বৃথা অকারণ, মাথা খোঁড়া মাথা ঠোকা, মাথার ঘাম ফেলা পরিশ্রম করা, মিছে মানে মিথ্যা, মিটিং মানে সভা, মুখের পাড়া মানে মুখমণ্ডল, জম মানে মৃত্যুর দূত, সুধী সমাজ মানে জ্ঞানীজন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।